আসসালামু আলাইকুম। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি এগিয়ে থাকলেও অবিশ্বাস্য ফলাফলের পথে জামাত, রয়টার্সের প্রতিবেদন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকতে না পারার সিদ্ধান্তে তোলপাড়। এখন ফিলিস্তিনের জমি কিনতে পারবে ইহুদিরাও। এবার বিস্তারিত। রয়টার্স এক প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনের চুলচেরা বিশ্লেষণ করেছে। প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো। ১৫ বছরেরও বেশি সময় পর বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ। ভোটের মাঠে বিএনপি এগিয়ে আছে বলে ধরা হচ্ছে। তবে ইসলামপন্থী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট এবার ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পলায়নের পর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে এই ভোট বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, অর্থনীতি ও আঞ্চলিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আসন্ন এই জাতীয় নির্বাচনকে ঘিরে প্রথমবারের মতো সক্রিয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে বড় ভূমিকা রাখছে জেনারেশন জেড। বিশ্লেষকদের মতে এই ভোট শুধু সরকার পরিবর্তনের নয়, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণেরও গুরুত্বপূর্ণ মুহূর্ত। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, দীর্ঘ ১.৫ দশকের একচেটিয়া রাজনৈতিক প্রভাবের পর এক নতুন মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর ধরে নির্বাচনের সময় রাজপথে বিরোধীদের উপস্থিতি ছিল খুবই সীমিত। কখনো তারা নির্বাচন বর্জন করেছে, আবার কখনো শীর্ষ নেতাদের গণগ্রেপ্তারের কারণে কার্যত মাঠের বাইরে ছিল। তবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। পলাতক হাসিনার আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনে ভূমিকা রাখা অনেক তরুণ বলছেন, এই নির্বাচনই হতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ২০০৯ সালের পর প্রথম প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট। যে বছর শেখ হাসিনা টানা ১৫ বছরের শাসন শুরু করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে জয়ী হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তবে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন একটি জোট তাদেরকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এর পাশাপাশি ৩০ বছরের কম বয়সী জেন জেড কর্মীদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও জামাতের সঙ্গে জোট বেঁধেছে। হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকলেও তারা সেই জনসমর্থনকে স্বতন্ত্র নির্বাচনী শক্তিতে রূপ দিতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে বলেন, সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে প্রতিদ্বন্দ্বিতা করা তার দল সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পাবে বলে আত্মবিশ্বাসী। বিশ্লেষকদের মতে ১২ ফেব্রুয়ারির ভোটে যদি স্পষ্ট রায় আসে, তাহলে ১৭,৫০,০০,০০০ মানুষের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে সহায়ক হবে। হাসিনার পতনের পর কয়েক মাসের অস্থিরতায় তৈরি পোশাক খাতসহ বড় শিল্প খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের জন্য বড় ধাক্কা। এই নির্বাচনের ফলাফল দক্ষিণ এশিয়ার দেশটিতে আঞ্চলিক শক্তিধর চীন ও ভারতের ভূমিকার উপরও প্রভাব ফেলবে। ঢাকার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসি বলেন, জনমত জরিপে বিএনপি এগিয়ে থাকলেও এখনও ভোটারদের বড় একটি অংশ কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলাফলের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, ভোটের ফল নির্ধারণের কয়েকটি বিষয়ে প্রভাব ফেলবে। এর মধ্যে জেনারেশন জেডের ভোট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মোট ভোটারের প্রায় ১/৪ এই প্রজন্মের। সারা দেশে বিএনপির ধানের শীষ এবং জামাতের দাঁড়িপাল্লা প্রতীক সংবলিত সাদা কালো পোস্টার ও ব্যানার খুঁটি, গাছ এবং সড়কের দেয়ালে ঝুলতে দেখা যাচ্ছে। এর সঙ্গে রয়েছে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর প্রচার সামগ্রী। সড়কের মোড়ে মোড়ে দলীয় প্রতীক লাগানো অস্থায়ী কার্যালয়ে ভেসে আসছে প্রচারণার গান। আগের নির্বাচনের সঙ্গে এর বড় পার্থক্য হলো, তখন সর্বত্রই আধিপত্য ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকের। জনমত জরিপে ধারণা করা হচ্ছে, একসময় নিষিদ্ধ থাকা জামাত এবার তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে। যদিও দলটি এককভাবে সরকার গঠন নাও করতে পারে। দলটির ১৯৭১ সালের ভারতের সমর্থনে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। বিশ্লেষকদের মতে নির্বাচনের রায় আগামী দিনে বাংলাদেশে ভারত ও চীনের ভূমিকাও নতুনভাবে নির্ধারণ করবে। শেখ হাসিনাকে ভারতের ঘনিষ্ঠ হিসেবে দেখা হতো। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি নয়াদিল্লিতে পালিয়ে যান এবং সেখানেই অবস্থান করছেন। এরপর থেকেই বাংলাদেশে বেইজিংয়ের প্রভাব বেড়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের প্রভাব কমে যাওয়ার প্রেক্ষাপটে বিএনপিকে তুলনামূলকভাবে দিল্লির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন কিছু বিশ্লেষক।
অন্যদিকে জামাত নেতৃত্বাধীন সরকার গঠিত হলে দেশটি পাকিস্তানের দিকে আরও ঝুঁকতে পারে বলে তাদের ধারণা। পাকিস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। জামাতের জেনজেড মিত্র দলটি বলছে, বাংলাদেশে নয়াদিল্লির আধিপত্য তাদের অন্যতম উদ্বেগ। দলটির নেতারা সম্প্রতি চীনা কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করেছেন। তবে ইসলামী নীতিতে পরিচালিত সমাজের পক্ষে অবস্থান নেয়া জামাত অবশ্য বলেছে, তারা কোনো দেশের প্রতি পক্ষপাতদুষ্ট নয়। বিএনপির তারেক রহমান বলেছেন, তার দল সরকার গঠন করলে যে দেশ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের জন্য উপযোগী প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হবে। বিশ্লেষকদের মতে, জামাতের প্রতি ভোটারদের আকর্ষণের বড় কারণ তাদের পরিষ্কার ভাবমূর্তি, ধর্মীয় অবস্থান নয়। জরিপে বলা হয়েছে, ভোটাররা নির্বাচনের অংশগ্রহণে আগ্রহী ধর্মীয় বা প্রতীকী ইস্যুর চেয়ে দুর্নীতি ও অর্থনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং দায়িত্বশীল, দক্ষ ও জবাবদিহিতামূলক নেতৃত্ব প্রত্যাশা করছেন। সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে পরবর্তী সরকার প্রধান হওয়ার সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে যদি জামাত নেতৃত্বাধীন জোট এগিয়ে যায়, তাহলে তাদের চেয়ারম্যান ডাক্তার শফিকুর রহমানও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারেন। বাংলাদেশ জামাত ইসলামের সাম্প্রতিক উত্থান নিয়ে আল জাজিরা একটি বিশ্লেষণী প্রতিবেদন করেছে। এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জামাতকে কট্টর ধর্মভিত্তিক দল হিসেবেই জেনে এসেছে দেশের মানুষ, কিন্তু নতুন ইশতেহার জামাতকে একটি আধুনিক শাসনযোগ্য বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে, যেখানে ধর্মীয় পরিচয় ও আধুনিক রাষ্ট্রচিন্তার মধ্যে কোনো বিরোধ নেই বলে দাবি করা হচ্ছে। এই পরিবর্তনের প্রতিফলন দেখা গেছে দর্শক শ্রোতাদের উপস্থিতিতেও। একসময় ব্যবসায়ী ও বিদেশি কূটনীতিকরা জামাত থেকে দূরে থাকলেও এখন তারা প্রকাশ্যেই দলটির সঙ্গে যোগাযোগ করছেন। ইউরোপ, পশ্চিমা দেশ, এমনকি ভারতের কূটনীতিকরাও সাম্প্রতিক মাসগুলোতে শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। 2024 সালের জুলাইয়ে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়। আওয়ামী লীগ কার্যত রাজনীতির বাইরে চলে গেলে এবং বিএনপি একমাত্র বড় দল হিসেবে থাকায় অনেকেই ভেবেছিল ছাত্র নেতৃত্বাধীন নতুন দল সেই শূন্যতা পূরণ করবে, কিন্তু বাস্তবে জামাতই সেই জায়গা দখল করতে শুরু করে। নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে জামাত এখন বিএনপির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। কিছু জরিপে দলটি দেশের শীর্ষ 2 রাজনৈতিক শক্তির একটি হিসেবে উঠে এসেছে। তবে যে নেতার দল দুবার নিষিদ্ধ হয়েছে, তার জন্য আসন্ন নির্বাচন এমন এক প্রশ্ন সামনে এনেছে যা 1 বছর আগেও কেউ কল্পনা করার সাহস পেত না। শফিকুর রহমান কি তবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন? শফিকুর রহমান নেতা ও প্রতীক জামাত এবং এর নেতাকে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে যে পরিবর্তন এসেছে তার পেছনে বড় কারণ হলো বাংলাদেশে তৈরি হওয়া একটি রাজনৈতিক শূন্যতা। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান শুরু থেকে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানই ঘটায়নি, এটি দেশের পুরো রাজনৈতিক কাঠামোকেই ওলট পালট করে দেয়। বহু দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে যে 2 দলের দ্বন্দ্বে আবর্তিত ছিল, শেখ হাসিনার আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই পরিচিত দ্বৈত কাঠামো কার্যত ভেঙে পড়ে। আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে প্রায় পুরোপুরি বাদ পড়ে গেলে এবং বিএনপি একমাত্র বড় দল হিসেবে টিকে থাকায় সেখানে একটি শূন্যতা তৈরি হয়। শুরুতে অনেকেই মনে করেছিলেন ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই শূন্যতা পূরণ করবে, কিন্তু বাস্তবে দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকা জামাতই সেই জায়গা দখল করতে এগিয়ে আসে। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাবেক সরকারি চিকিৎসক শফিকুর 2019 সালে দল নিষিদ্ধ থাকা অবস্থায় জামাতের আমির হন। 2022 সালে তাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় এবং 15 মাস পর জামিনে মুক্তি পান। 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই জনসম্মুখে তার আবেগঘন ও সংযত উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এক সমাবেশে অসুস্থ হয়ে পড়েও বক্তব্য শেষ করে তিনি বলেন, আল্লাহ যতদিন জীবন দেবেন ততদিন মানুষের জন্য লড়ব। জামাত ক্ষমতায় এলে আমরা শাসক নয়, জনগণের সেবক হব। জামাতের ভাবমূর্তি বদলের চেষ্টার ব্যাপারে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সমর্থকদের কাছে শফিকুর রহমান একজন সৎ, সহজপ্রাপ্য ও নৈতিক নেতা। তরুণ সমর্থকেরা তাকে আদর করে দাদু বলে ডাকেন। তারা বলেন, অন্য নেতারা যেখানে তরুণদের তুচ্ছ করেন, শফিকুর রহমান সেখানে সম্মান দিয়ে কথা বলেন। অতীতের ভার ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। তবে 1971 সালের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে বিতর্ক এখন বড় বাধা। শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও নির্দিষ্ট করে কিছু বলেননি। সমর্থকদের মতে এটি বাস্তববাদী অবস্থান, সমালোচকদের মতে ইচ্ছাকৃত অস্পষ্টতা। বিশ্লেষকদের মতে জামাতের এই নতুন রূপ বাস্তব পরিবর্তন নাকি কৌশলগত সাজ, তা সময়ই বলবে। তবে নির্বাচনের ফল যাই হোক, শফিকুর রহমান যে এখন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র তা স্পষ্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন ইসি। এই নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ সংক্রান্ত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা সৃষ্টি করতে পারে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা সৃষ্টি করতে পারে। ইসির এই নির্দেশনাকে হঠকারী এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল বলে সমালোচনা করেছেন জামাত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। এই সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তিনি লেখেন, এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে কোনো বিপদ হইলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না। ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এতদিন কিছু বলিনি, সব সহ্য করে গেছি। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেয়া হবে, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেয়া হবে। এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না। ইসির এমন নির্দেশনার তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমও। তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ভোটকেন্দ্র এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য ফুটেজ স্বয়ং ভুক্তভোগীর কাছেও থাকবে না। নির্বাচন কমিশনের উপর ভর করে এই নব্য ফ্যাসিজম জাতির উপর কারা চাপিয়ে দিল। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা বাস্তবায়নের নির্দেশনা দিয়ে ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের স্বাক্ষরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠান। নির্দেশনায় বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার এবং ভিজিপির 2 জন সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিয়ে এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ভোটকেন্দ্রের সাংবাদিকরা কেন মোবাইল নিতে পারবেন না এমন প্রশ্নের জবাবে সোমবার সকালে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ মানবজমিনকে বলেন, আমি তো জানি ভোটকেন্দ্রে ভোটাররা মোবাইল নিতে পারবেন না, বাকিদের বিষয়ে আমার জানা নেই। ভোটকেন্দ্রে যদি অনিয়ম হয়, সাংবাদিকরা সেটার ছবি জাতির কাছে তুলে ধরেন, সেক্ষেত্রে যদি এই নিষেধাজ্ঞা থাকে তাহলে সাংবাদিকরা কি করবে? জবাবে তিনি বলেন, পুলিশের বডি ওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরা আছে, সেখান থেকে সাংবাদিকরা ছবি সংগ্রহ করতে পারবেন। এ সময় তিনি আর কোনো কথার উত্তর না দিয়ে ইসির অপর কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 16430 এই নাম্বারটি আজ থেকে সংরক্ষণে রাখুন। যে কোনো সময়ে যে কোনো আইনি সহায়তার জন্য 16430 এই নাম্বারে ফোন দিলে আপনি সহায়তা পেতে পারেন। সরকারের আইন বিভাগ কর্তৃক এই সেবাটি চালু আছে। অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে, অফিস আদালতে আমরা বিপত্তির মুখে পড়ি, আইন আমার পক্ষে থাকার পরও আমি প্রতিকার পাই না, অথবা দীর্ঘদিন ধরে কোনো একটি সমস্যায় ভুগছি, আমার আইনি প্রতিকার প্রয়োজন, তখন আপনি এই নাম্বারে ফোন করে প্রতিকার পেতে পারেন। প্রিয় বন্ধুরা, অন্যদিকে যারা টাকার অভাবে মামলা করতে পারেন না, তারাও এই নাম্বারে ফোন করে অর্থনৈতিক সহযোগিতা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা নতুন কিছু কঠোর নিয়ম অনুমোদন করেছে। রোববার গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনার পথ আরও সহজ করা হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিনের আইনি বাধা অপসারণের ফলে এখন থেকে যে কেউ ব্যক্তিগত উদ্যোগে সেখানে জমি ক্রয় করতে পারবেন, যা আগে কেবল নিবন্ধিত কোম্পানির মাধ্যমেই সম্ভব ছিল। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ইসরায়েলি কর্মকর্তাদের আইনি ক্ষমতা ও
তদারকি বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ে একে একটি বিপজ্জনক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে এটি মূলত বসতি সম্প্রসারণকে বৈধতা দেয়ার এবং ফিলিস্তিনি ভূমি দখলের একটি প্রকাশ্য প্রচেষ্টা। তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধ সার্বভৌমত্ব আরোপের চেষ্টা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিম তীরের জনগণকে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সরাসরি জানিয়েছেন যে তাদের লক্ষ্য হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে চিরতরে সমাহিত করা। এছাড়া নতুন নিয়মের আওতায় বেশ কিছু ধর্মীয় স্থানের ব্যবস্থাপনার দায়িত্ব ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেদের হাতে নেবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হবে। ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ এই পদক্ষেপকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নস্যাৎ করার একটি গভীর ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 3 দিন পরই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে। অনেক বিশেষজ্ঞ একে পশ্চিম তীরকে ইসরায়েলের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত বা অ্যানেক্সেশন করার প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।